এখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে যে মানুষের সম্পর্ক কি, মানুষ এবং অন্যান্য প্রাণীদের মধ্যে সম্পর্ক কি, মানুষের সম্পর্কটা অন্য প্রাণী থেকে আলাদা কেন, কেন আমরা সম্পর্ক করি, সম্পর্কর রিজনটা কি, এগুলো বিষয় সম্পর্কে এই প্যাসেজটা, এবং বেশ ইম্পর্ট্যান্ট একটি প্যাসেজ, কারণ অলরেডি বোর্ড কোশ্চেন এটি হয়ে গেছে এবং বিভিন্ন কলেজগুলোতেও কোশ্চেন করে, প্রি টেস্ট টেস্ট। তোমাদের আজিজ হক কলেজে এবার টেস্টে মনে হয় করেছিল, টেস্টে করেছিল কোশ্চেন এটা। আচ্ছা আচ্ছা। দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সেড, অ্যারিস্টটল বলেছিলেন হিউম্যানস আর বাই নেচার সোশ্যাল অ্যানিমালস, যে মানুষ স্বভাবগতভাবেই সামাজিক প্রাণী। হোয়াট হি মিন্ট ওয়াজ দ্যাট, তিনি যা বোঝাতে চেয়েছেন তা হলো হিউম্যান বিংস বাই ইনস্টিংক্ট, মানুষ জন্মগতভাবেই সিক কোম্পানি অফ আদার্স, অন্যের সঙ্গ চায়, অ্যান্ড ইস্টাবলিশ রিলেশনশিপ, সম্পর্ক প্রতিষ্ঠা করে, মাস লাইক মোস্ট এনিমালস অফ দ্য ওয়াইল্ড, অনেকটাই বনের অন্যান্য প্রাণীদের মতো। ফর কম্পেনিয়নশিপ, যে সঙ্গ পাবার জন্য, অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, যে শারীরিক ও মানসিক সমর্থনের জন্য। তো এখানে হোয়াট হি মিন্ট ওয়াজ, এটা যদি আমরা ধরি তাহলে কি ক্লাস হবে? নাউন ক্লোজ স্যার। এটা হবে হচ্ছে নাউন ক্লাস। ওয়াজ, আচ্ছা, আর এটা হবে, এটাও হবে কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লাস। পুরোটাই একটা ক্লাস হয়ে যাচ্ছে, দেখো তো। তাই তো দেখতেছি। দ্যাট হিউম্যান বিংস বাই নেস্টিং, সিক, সিক হচ্ছে ফাইনাইট ভার্ব, সিক কোম্পানি অফ আদার্স অ্যান্ড এস্টাবলিশ, অ্যান্ড জি স্যার, পুরোটাই ক্লোজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, রিলেশনশিপ মাস লাইক মোস্ট অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড ফর কনজারভেশন ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল। হ্যাঁ, পুরোটাই নাউন ক্লজ, এখানে মাত্র দুইটাই ক্লজ আছে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তারপরে এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা বলো তো? স্যার কোথায়? এই সেন্টেন্সে পুরোটাতেই, এই পুরোটার মধ্যেই, এই যে পুরোটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত বের করতে, দেখি প্রিন্সিপাল ক্লাস কোথায়। বেশ ইম্পর্টেন্ট এবং ভাবা দরকার খুব। পাচ্ছ না? উম, ঝামেলা এই যে এখানে লাগে আছে। এই সেন্টেন্সটা কি? এই সেন্টেন্সটা হলো হোয়াট মানে কি, দ্যাট হুইচ, দ্যাট হুইচ ই মিন্ট ওয়াজ, অর্থাৎ দ্যাট ওয়াজ। ঠিক আছে, আচ্ছা দ্যাট ওয়াজ, এই ওয়াজটা হলো প্রিন্সিপাল ক্লাস, সঙ্গে দ্যাট নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আনলাইক অ্যানিমালস, প্রাণীদের বিপরীতে, হাউএভার হিউম্যান রিলেশনশিপস, মানুষের যে সম্পর্ক, গিভ মিনিং, অর্থ দেয়, টু দেয়ার এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বে, অ্যান্ড ইন্সপায়ার দেম, উৎসাহ দেয় তাদেরকে, টু ডু ওয়েল ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রে ভালো করতে, ইন ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্রে ভালো করতে, অ্যান্ড অর ইন প্রফেশন, অথবা যে পেশায় সে যুক্ত আছে সে পেশায় ভালো করতে। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট টাইপস, যে সম্পর্কগুলো ভিন্ন ধরনের হয় বা বিভিন্ন ধরনের হয়। সাম প্রনাউন
ফ্যামিলিয়াল, কিছু কিছু সম্পর্ক আছে পারিবারিক অ্যান্ড ইন্টিমেট এবং অন্তরঙ্গ, ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারিজ, যেগুলো রক্ত এবং এবং বিয়ের মাধ্যমে গঠিত হয়। সামার সোশ্যাল, কিছু সামাজিক আছে, লাইক লাইক এখানে প্রিপোজিশন, লাইক দ্য অনস উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, যে সম্পর্কগুলো আমাদের আছে আমাদের বন্ধুদের সঙ্গে। কি এটা? সো কই থেকে? ওটা কালা করে দিলাম। Something like that was said as adjective. হ্যাঁ, অ্যান্ড সাম আর মেড ইন স্কুলস, এবং কিছু কিছু সম্পর্ক আছে যা স্কুলে তৈরি হয়। হোয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, যেখানে আমরা ঘনিষ্ঠ বন্ধন তৈরি করি সহপাঠী ও শিক্ষকদের সাথে। রিলেশনশিপস অলসো বি ফস্টার, এখানে হোয়ার থেকে কি Adjective, sir. অ্যাডজেক্টিভ, হ্যাঁ। রিলেশনশিপস ক্যান অলসো বি ফস্টার্ড ইন ওয়ার্ক প্লেসেস, কর্মক্ষেত্রেও সম্পর্ক তৈরি হতে পারে। হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, যা খুব দ্রুত পেশাগত সম্পর্ক থেকে সামাজিক সম্পর্কে রূপান্তর হতে পারে। ঠিক আছে, তাহলে এটি কাকে মডিফাই করছে? Said as a relationship ke. রিলেশনশিপ মডিফাই করছে, তাহলে এটি কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। Adjective. দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস, মানুষ ও প্রাণীদের মধ্যে সম্পর্ক আছে। বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, যে শিশু এবং তাদের খেলনার মধ্যে আছে। আছে দ্যাট দে ক্যানট পার্ট উইথ, যেগুলো তারা ভাগাভাগি করতে চায় না। কি ক্লজ এবং শেষের উইথটা কি? Adjective clause, sir. আর উইথ They cannot part with. As it's an adverb. না, শোনো, যদি রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড প্রেপোজিশন হয়, Noun, sir. ডাব্লিউএইচ Hmm. কোশ্চেনের লাস্ট ওয়ার্ড যদি প্রেপোজিশন হয় তাহলে সেটা প্রেপোজিশন। Preposition. কোশ্চেন হলো কেন? কারণ যখন আমি সেপারেট করে লিখবো, দ্যাটের পরিবর্তে আমাকে তো উইথের পরে কিছু একটা লিখে দিতে হবে। Is a part with something একটা noun হচ্ছে কিছু একটা preposition হচ্ছে লিখতে এটা। হবে, তো এই জন্য এই প্রেপোজিশনটা, যেমন কাম ইন, এখানে আমাকে আর কিছু লিখতে হচ্ছে না, হুম। ইন দ্বারাই আমি সেটা বোঝাতে পারছি, ওটাই অ্যাডভার্ব। কিন্তু যখন আমি ডাব্লিউএইচ কোশ্চেনের লাস্ট ওয়ার্ড, যেমন হোয়াট ইজ বগুড়া ফেমাস ফর, এই যে ফরটা হলো প্রিপোজিশন, কারণ উত্তর আমি যখন দিতে যাব বগুড়া ইজ ফেমাস ফর কার্ড, তো তখন কিন্তু ফরের পরে আমাকে একটা নাউন লিখতে হলো, তার মানে ওই সেন্টেন্সে ওইটা হলো প্রিপোজিশন। আর ডাব্লিউ ইয়া রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সেও যদি লাস্ট ওয়ার্ড প্রিপোজিশন থাকে তাহলে সেটা প্রিপোজিশন। অল দিস রিলেশনশিপস গিভ আস ক্লজ, আর এই সবগুলো সম্পর্ক আমাদেরকে একে অপরের কাছাকাছি রাখে, টু ইচ আদার অ্যান্ড প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট, এবং আমাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা, লাভ, ভালোবাসা অ্যান্ড অ্যাফেকশন এবং স্নেহ প্রদান করে। আ পার্সন হু হ্যাজ নো ফ্যামিলি, যে ব্যক্তির কোনো পরিবার নাই। অ্যাডজেক্টিভ ক্লজ, ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, সে নিঃসঙ্গতা ও একাকিত্বের যন্ত্রণা ভোগ করে। দেয়ার ইজ নো অন টু লাভ অর ক্রাই উইথ হিম অর হার, যে তার সঙ্গে হাসার বা কাদার কেউ থাকে না। ওয়েন উই শেয়ার আওয়ার জয় উইথ সামন, যখন আমরা আমাদের আহ আনন্দটা ভাগাভাগি করি কারোর সঙ্গে। এটি একটি কি ক্লজ? So, adverb. অ্যাডভার্ব ক্লজ, হ্যাঁ। ইটস সিম্পলি রিডাবলস, এটি সাধারণভাবেই আহ, দ্বিগুণ দ্বিগুণ হয়ে যায়। এটি প্রিন্সিপাল ক্লজ। অ্যান্ড ওয়েন উই সাফার আ লস অ্যান্ড সামওয়ান শেয়ার্স আওয়ার সরো ইট লেসেন্স, যখন আহ, আমরা দুঃখ পাই, তখন কেউ আমাদের দুঃখ যদি ভাগাভাগি করে তাহলে সেই দুঃখটা কি হয়? কমে যায়, লেসেন।
লিটিল থেকে লেস, লিটিলের কম্পারেটিভ ফর্ম লেস, লেসের সঙ্গে ইএন দিলে হয় ভার্ব, ওই ভার্বের সঙ্গে এস আছে, লেসেন্স। রিলেশনশিপস আর থার্স নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, তাই মানসিক সুস্থতার জন্য সম্পর্ক অপরিহার্য। টু বিল্ড রিলেশনশিপস, সুসম্পর্ক গড়ে তুলতে হলে উই নিড টু হ্যাভ ট্রাস্ট, আমাদের বিশ্বাস থাকতে হবে একে অপরের প্রতি, অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার, এবং সম্মান থাকতে হবে পরস্পরের জন্য, অ্যান্ড লাভ, ভালোবাসা থাকতে হবে, হোয়ার দিস ইজ নিডেড, যেখানে এটি প্রয়োজন হয়। ঠিক আছে, এই উই ক্যানট বি সেলফিশ, আমরা স্বার্থপর হতে পারি না, এন্ড পসেসিভ, এবং আত্মকেন্দ্রিক হতে পারি না। ইফ ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, যদি একটি কার্যকরী সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করতে চাই। বাট কোয়াইট অফেন উই সি পিপল কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং উইথ ইচ আদার, প্রায় আমরা লক্ষ্য করি মানুষদেরকে পরস্পরের সঙ্গে ঝগড়া করতে বা তর্ক বিতর্ক করতে এবং মারামারি করতে, হুইচ অনলি ব্রিংস মাইজারি অ্যান্ড লস টু অল, যা শুধু দুঃখ ও ক্ষতি সকলের জন্য বয়ে নিয়ে আসে। এই তো, এর মধ্য দিয়ে এই গল্পটা তোমাদের শেষ। এই গল্পের উপরে যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো আমি করে দিয়েছি। এই যে কোশ্চেনের আনসার, জি স্যার। এবং এখানে অনেকগুলো কোশ্চেন দেয়া আছে, এগুলো স্টেপ বাই স্টেপ আনসার গুলো করে দেয়া আছে। এই যে। এরপরে একটা কবিতা আছে। এই যে ওয়েদারটা দেখতে পাচ্ছ, বরফ পড়ছে, এ বাসার চারপাশেই বরফ, তারপরে একটা বাসা, বাসার ভিতরে আগুন জ্বলছে। হুম, তো এখানে কবি নিজে যখন তার পরিবার হয়ে গেল, তার পরিবারের জন্য আহ দায়িত্ব পালন করছে, তখন তার মনে পড়লো তার নিজের বাবা তার জন্য যে দায়িত্ব পালন করত। উনি যখন ছোট ছিলেন, ওনার বাবা লেবার ছিলেন, সপ্তাহের দিনগুলোতে কাজ করতেন। তো কাজ করতে গিয়ে ওনার হাতগুলো ফেটে যেত, সেই ফাটা জায়গাগুলো ব্যথা করতো। এই অবস্থা সত্ত্বেও মাঝে মাঝে কি হতো, যে উনি মাঝে মাঝে না, সব সময় ছুটির দিনগুলোতে, সব সময় কাজে যেদিন যাবে সেদিন তো সকালে উঠতে হতোই, পার্টিকুলার একটা সময় উঠতে হতো, কিন্তু ছুটির দিন স্বাভাবিকভাবে আরাম করার কথা। তো সেই ছুটির দিনগুলোতেও আরাম না করে ঠিক সকালে উনি ঘুম থেকে উঠতেন, উঠে ঘরের বরফের দেশে সবার বাসায় আগুন জ্বালানোর একটা জায়গা থাকতো, চুলার মতো, তার কোনো একটা জায়গা রাখতো, ওখানে তার আগুন জ্বালিয়ে দিত, এতে করে ঘরের মধ্যে যে ঠান্ডাটা আছে, ঠান্ডা ভাবটা থাকতো না, হুম, ঘরে আগুনের কারণে গরম হয়ে উঠতো। তো উনি ঘুম হুম, থেকে উঠে আগুন জ্বালিয়ে দিতেন, দিয়ে ঘরে যখন ঠান্ডাগুলো চলে যেত, ঘরটা গরম হয়ে উঠতো, তখন ছেলেকে ডাক দিত। ছেলে উঠতো বিরক্ত স্বরে, বাবাও বকা দিত দেরি করে ঘুমায় থাকার জন্য। তো উঠতো, উঠে তার গরম কাপড় পরতো, এর মধ্যে বাবা কি করে করে, যে তার জুতা পর্যন্ত পালিশ করে রেখে দেয়, মুছে মাছে রেখে দেয়। তো এই যে এই কাজগুলো বাবা করে দিত, বাবার এই কাজগুলোর জন্য বাবাকে কখনো উনি ধন্যবাদ দেননি, বা বাবা যে এই কাজগুলো করে দিত সে হুম, সম্পর্কে তার কোনো ধারণাও ছিল না, ওই বয়সে থাকারও কথা না। জি স্যার। তো তারপরে কবি নিজে যখন বড় হলো, বিয়ে করলো, তার বাচ্চা হলো, পরিবারের জন্য তার বাবার মতো, কবির নিজের বাবা যেভাবে পরিবারের জন্য কাজ করতেন, ইনিও ওইভাবে কাজ করছেন। তো পরিবারের লোকজন ঠিক সেই একই ট্রিট তাকে করছে, তাকেও কেউ কখনো ধন্যবাদ দিচ্ছে না, তার কাজটাকেও কেউ মূল্যায়ন করছে না, জি স্যার। অ্যাজ ইউজুয়াল। তো হুম, তখন তার মনে পড়ে তার বাবার কথা, যে আমার বাবাও তো এইভাবে কাজ করতেন, আমার বাবাকে তো কখনো ধন্যবাদ দেওয়া হয়নি। হুম, হুম, তো এই কারণে উনি এই কবিতাটা লেখেন, এবং কবিতার মাধ্যমে
তার বাবার সেই স্মৃতিচারণগুলো করেন। আচ্ছা, এই শুরুতে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনের উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি। কবিতা সরাসরি পড়তে পারো। কবিতা থিম অলরেডি বলেও দিয়েছি। সানডেজ টু মাই ফাদার গট আপ আর্লি। রবিবার গুলোতেও আমার বাবা ভোরবেলায় উঠতেন। অ্যান্ড পুট হিজ ক্লথস অন, এবং তারপরে কাপড় পরতেন। ইন দ্য ব্লু ব্ল্যাক কোল্ড, তীব্র ঠান্ডার মধ্যে। দেন উইথ ক্র্যাকড হ্যান্ডস দ্যাট এইট, তারপর তার ফাটা হাত, যে হাতে ব্যথা করত, দ্যাট এইট মানে যে হাতে, হাতগুলোতে ব্যথা করত, ফ্রম লেবার ইন দা উইকডে ওয়েদার মেড, যে সপ্তাহে কাজের ক্লান্তিকর আবহাওয়ার কারণে, অর্থাৎ পুরো সপ্তাহ ধরে কাজ করার জন্য। তারপরে কি বলছে যে ব্যাংকড ফায়ার্স ব্লেজ, তিনি আগুন জ্বালাতেন। নো ওয়ান ইভার থ্যাঙ্কড হিম, কিন্তু কেউ তাকে কখনোই ধন্যবাদ দিত না। আই উড ওয়েক অ্যান্ড হেয়ার দ্য কোল্ড স্প্লিন্টারিং ব্রেকিং, আমি উঠতাম এবং শুনতে পেতাম যে ঠান্ডার ঠান্ডাগুলো কি হচ্ছে, যে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে, এটা আমি শুনতে পেতাম। When the rooms were warm, he would call, যখন কক্ষটা গরম হয়ে উঠত তখন তিনি আমাকে ডাক দিতেন। And slowly I would rise and dress, ধীরে ধীরে আমি উঠতাম আর পোশাক পরতাম। Fearing the chronic angers of that house, যে সেই বাড়ির সেই পুরাতন রাগের ভয়ে, কারণ প্রত্যেকটা বাসায় তো বাবা মার ঝাড়ি দেওয়ার একটা স্টাইল থাকে, বকা দেওয়ার একটা স্টাইল থাকে, সেটার কথা বলছে। যে ক্রনিক, ক্রনিক মানে দীর্ঘস্থায়ী, অর্থাৎ পুরাতন, পুরাতন যে রাগ আছে সে রাগের ভয়ে আমি উঠে যেতাম। স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম, ইনডিফারেন্টলি মানে অমনোযোগী ভাবে, যে আমি তার সাথে অমনোযোগী ভাবে কথা বলতাম। হু হ্যাড ড্রাইভেন আউট দ্য কোল্ড, যিনি ঠান্ডাকে দূর করেছিলেন। অ্যান্ড পলিশড মাই গুড শুজ অ্যাজ ওয়েল, এবং আমার ভালো জুতাগুলো পলিশ করে, অর্থাৎ চকচকে করেছিলেন। What did I know? What did I know of love's austere and lonely offices? আমি কি জানতাম, আমি কি জানতাম ভালোবাসার কঠোর ও একাকী দায়িত্ব সম্পর্কে। অফিসেস মানে দায়িত্ব, যে ভালোবাসার সেই সরলতা এবং একাকী করা কাজগুলো সম্পর্কে আমি কি জানতাম। জি স্যার। এই হচ্ছে কবিতাটা। এই কবিতার উপরে এখানে একটা দেয়া আছে, ওয়ার্ড আর হলো মিনিং। বই খুলে রাখছো? জি স্যার, খোলা আছে। তাহলে করে নাও, এটা ওয়ার্ড মিনিং গুলো অ্যাটলিস্ট করে নাও তো। ওকে স্যার। দেখায় দাও, এই যে এটা হয়ে গেল বলবা। একটু স্যার। হয়েছে? না স্যার, একটু একটু স্যার। জি স্যার, হয়েছে।
আচ্ছা, এর পরের গল্পটা হচ্ছে, এই গল্পে কিছু ফিল ব্ল্যাঙ্ক দেয়া আছে। এই ব্ল্যাঙ্ক গুলো এখনো উঠাইনি, উঠিয়ে তোমাদেরকে দিয়ে দিব। এরপরে আরেকটা গল্প আছে, মাদার ইন ম্যানভিলের গল্প, যে গল্প থেকে তোমাদের সবচাইতে বেশি ন্যারেশন হয়। গল্পটা অনেক বড়, তবে আজকে আমি ফুল কাহিনীটা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফুল বাংলা কাহিনী বলে সামনের দিন একদম, একদিনেই যদি সম্ভব হয়, একদিনে সম্ভব হয় কিনা, অনেক বড় গল্প। যাই হোক, হুম হুম। কাহিনীটা শোনো। একজন লেখিকা ছিলেন যার নাম হলো মার্জেরি কিনান রলিংস। ইনি আবার কি করতেন, ইনি কি করতেন, যে এমন কিছু গল্প লিখতেন যে গল্পগুলো গ্রাম কেন্দ্রিক, প্রকৃতি কেন্দ্রিক, ছোট গল্প লেখিকা ইনি। তো একটা সময় ওনার ম্যালেরিয়া হলো, তো ম্যালেরিয়া দূর করার জন্য উনি, ওনার পাহাড়ি আবহাওয়ার দরকার ছিল। তখন উনি ক্যারোলিনা পর্বতের দিকে চলে গেলেন, হুম হুম। গ্রামের দিকে, পাহাড়ি এলাকা। জি স্যার। তো ওখানে একটা এতিমখানা আছে। এই এতিমখানার একটা ছোট্ট বাসা আছে, এই বাসাটা উনি ভাড়া নিলেন। ভাড়া নেওয়ার পরে ম্যানেজারকে বললেন যে আপনাদের এখান থেকে একটা লোককে পাঠিয়ে দিবেন, আমার কিছু কাঠ চেরাই করে নিতে হবে যাতে করে হুম আহ, চুলায় আগুন জ্বালানো যায়। তখন এতিমখানা থেকে একটা ছেলেকে পাঠিয়ে দিল। ছেলেটা বয়স হলো 12 বছরের মতো, কিন্তু ও ছিল একটু বেটে। হুম হুম। তো বেটে ছিল। ও যখন 4 বছর বয়স, তখন থেকে ও এতিমখানায় থাকে, অলরেডি 8 বছর থাকা হয়ে গেছে। এখন তার বয়স হলো 12 বছর। তো বেটে হলেও ও খুব ভালো কাঠ সেলাই করতে পারতো। হুম হুম। তো গিয়ে ইয়াতে মহিলা ওনার টাইপরাইটার থেকে বিকালের দিকে দরজার দিকে তাকিয়ে কিছুটা চমকে গেলেন। কারণ দেখলেন একটা ছেলে দাঁড়িয়ে আছে, পাশে লেখিকার শিকারী কুকুর, ওনার যে পোষা কুকুর, কুকুরটা দাঁড়িয়ে আছে। কিন্তু ওই কুকুরটা যে একটু ঘেউ ঘেউ করে ওনাকে সতর্ক করবেন, কুকুরটা সতর্ক করছে না, চুপচাপ ওর পাশে দাঁড়িয়ে আছে। হুম হুম। তো হঠাৎ করে একটা ছেলে দেখে উনি একটু চমকে গেলেন। তো বললো যে সম্ভবত ওর বয়স 12 বছর হবে, কিন্তু বেটে, হুম এবং হুম। মোটের উপরে সে একটা শার্ট পরেছিল, খালি পায়ে ছিল। তো ছেলেটা আমাকে বলল যে আমি কিছু কাঠ চিরাই করে দিতে পারি। তো মহিলা বলল যে যেহেতু বেটে, হুম। তো বলছে যে তুমি তুমি কাঠ কি করে চিরাই করবে, এতটুকু একটা ছেলে। তো তখন জেরি আবার কথা বলতো খুব বেশি, ওর নামটা ছিল জেরি। হ্যাঁ তো হ্যাঁ। ও বলল যে আহ, কাঠ চেরাই করার জন্য আকৃতিতে কিছু যায় আসে না, অনেক বড় বড় ছেলেও আছে যারা ভালো কাঠ চেরাই করতে পারে না। হুম হুম। তো লেখিকা বললো যে ঠিক আছে, যাও, ওই যে কুড়াল দেয়ালের সঙ্গে হেলান দেয়া আছে, আর ওই যে ওই কাঠগুলো সেলাই করতে হবে, তুমি এগুলো সেলাই করো। হুম। তারপরে উনি ওনার কাজে ফিরে গেলেন। এরকম করে বিস্কুট, ঝাল বিস্কুট খেতে পারবে? হ্যাঁ, টেস্টি হয়েছে, অনেক টেস্টি না? না, ঝাল ঝাল। হ্যাঁ, ঝাল হয়েছে, ঝাল হয়েছে, ওকে। তো তারপরে এখন যেটি হলো যে উনি বলে ওনার কাজে চলে গেলেন, উনি ওনার টাইপ করছেন, এইদিকে আবার কাঠগুলো প্রথমে টানা হেঁচড়া করলো। তো লেখিকা একটু বিরক্তই হলো। তো কাঠগুলো টানা হেঁচড়া করে, মানে ও একসঙ্গে পালা করছে, তারপরে চেরাই করবে, একসঙ্গে পালা করে এরপরে চেরাই করতে শুরু করলো। তো এত ছন্দময় তালে ও চেরাই করছিল যে লেখিকার ঘুম চলে আসে, এবং উনি প্রায় 1.5 ঘন্টার মতো ঘুমান। হুম। তো ঘুম থেকে ওঠার পরে ওই ছেলেটা ওনাকে বলেন যে আজকে আমি চলে যাচ্ছি, আগামীকাল আমি আবারও আসবো। তো লেখিকা মনে করে যে এতটুকু একটা ছেলে কি আর কাঠ সেলাই করছে, এটা দিয়ে তো আমার হবেই না। তার হুম থেকে হুম। ওকে আজকের পারিশ্রমিক দিয়ে বলি যে তুমি আগামীকাল যখন আসবে তোমার চেয়ে একটা আহ বড় লোককে নিয়ে এসো সঙ্গে। তো ওকে বলে যে তুমি যে কাজ করেছো তার জন্য আমি পারিশ্রমিক দিয়ে দেই, তো চলো দেখি কতটুকু কাজ করেছো। তো জেরি যে ওনার ওখানে, আচ্ছা, কথাটা পরে বলি।
তো তারপরে বাসার পিছনে যায় এবং ইয়া তোমার দেখে যে একজন বড় মানুষের মতো অনেকগুলো কাঠ চেরাই করে ফেলছে। তখন তখন খুশি হয়ে যায় যে এতটুকু একটা ছেলে এতগুলো কাজ করলো মানে। তখন ওই ছেলেটার দিকে উনি তাকায়, প্রথমবারের মতো তাকায়, কিন্তু ছেলেটা অনেক আগেই আছে, ছেলেটার সঙ্গে কথাও হয়েছে। তো এখানে একটা মেসেজ পাওয়ার আছে, সেটি হলো যে পৃথিবীতে মানুষ মানুষকে নয় তার কাজকে মূল্যায়ন করে। জি স্যার। ছেলেটা তো এর আগেও আছে, তার সঙ্গে কথা বললো। তো কিন্তু তখন ওই ছেলেটার দিকে তাকায়নি। যেমনটা আমরা যেটা করি, যে রিক্সায় যাওয়ার সময় আমরা কিন্তু রিক্সাওয়ালাকে অতটা আমলে নেই না, হুম। মনেও রাখি না। জি স্যার। এই তো অনেকটাই ওই রকম। হ্যাঁ। আহ, জেরিকে প্রথমবারের মতো উনি দেখলেন, দেখলেন যে হ্যাঁ, খুব স্বাধীন চেতা একটা ছেলে, ধূসর রঙের চোখ। তো তারপরে ওকে জিজ্ঞেস করে যে আমি তোমাকে কত দিব। তো ও বলে যে আপনি যা দিবেন আমার তাতেই চলবে, সমস্যা নাই। তো বলছে ঘন্টায় 10 সেন্ট দেই। তো বলছে যে হ্যাঁ, সমস্যা নাই, দেন। তো বলে যে ঠিক আছে, তুমি আগামীকাল আবারও আবার এসো, এবং তোমার এই কাজের জন্য তোমাকে ধন্যবাদ। তো এরপরে ওই পয়সাটা, যে পয়সাটা লেখিকা দিল, পয়সাটার দিকে ও তাকালো, সম্ভবত কিছু বলতে চাইছিল বাট বলতে পারলো না। ওই পয়সাটা নিয়ে চলে গেল। এবং দিনের বেলা হঠাৎ করে শব্দে ওনার আহ ঘুম ভেঙে যায়, সকালবেলা চলে আসছে ও। তো যাই হোক, যেহেতু কাঠটাও ছন্দময় তালে কাটছিল, উনি আবারও ঘুমিয়ে যান। এবং ঠান্ডা সকালে ঘুম থেকে উঠে দেখে যে ছেলেটা এসেছিল এবং আবার চলেও গেছে। তারপরে কাঠগুলো চেরাই করে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে রাখছে। এরপরে ওই যে চুলার যে পাশে গর্ত থাকে কাঠ শুকানোর জন্য, গর্তের উপরে দিয়ে রাখছে। যে কাজগুলো ওর দায়িত্বের মধ্যে ছিল না, ওর কাজ ছিল শুধু কাঠ চেরাই করে দেয়া। তো এই অতিরিক্ত কাজগুলো করার জন্য জেরিকে মাঝে মাঝে চকলেট বা আপেল দিত, এবং এ কারণে জেরি কখনোই তাকে থ্যাংক ইউ দিত না। তো একদিন কাঠ কাটতে কাটতে কুড়ালে হাতলটা ভেঙে যায়। ভেঙে গেলে জেরি বলে যে কুড়ালে হাতলটা তো ভেঙে গেল, তাহলে এতিমখানার কাঠের দোকান থেকে আমি এটা সারিয়ে নেব। তো মহিলা টাকা নিয়ে আসেন, মানে লেখিকা টাকা নিয়ে আসেন ওকে দেওয়ার জন্য, যাতে করে ওটা ও সারিয়ে নিতে পারে। ও বলে যে না না, আপনাকে দিতে হবে না, কুড়ালটা আমি সতর্কহীন ভাবে নামিয়েছিলাম, যে কারণে কুড়ালটা ভেঙে হাতলটা ভেঙে গেছে। আর এটা, এই হাতল ভাঙার জন্য আমিই দায়ী। সো আপনি কেন টাকা দিবেন, আমি এটা এতিমখানার কাঠের দোকান থেকে আমার টাকা দিয়ে সারিয়ে নেব। লেখিকা বলে যে না না, তা কি করে হয়, যে আসলে কুড়ালের হাতলের মধ্যেই ত্রুটি ছিল, আগে থেকে ওটা ফাটা ছিল, যার কাছ থেকে আমি কুড়ালটা নিয়েছিলাম তার সঙ্গে আমি দেখা করব। তো যখন উনি তারপরে বলে যে কেউ তো সবসময় সঠিকভাবে আঘাত করতে পারে না, এটার উপর ন্যারেশন আছে তোমাদের, বাট নো ওয়ান হিট সেকুরেটলি এভরি টাইম, এ ধরনের একটা কথা বলে। দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল। তো এগুলো বলে তখন জেরি রাজি হয় এবং টাকাটা নিয়ে নেয়। নেয়ার পরে তো তারপরে এ, লেখিকার এই বিষয়টা আরো পছন্দ হয় না, যে কাজের লোকেরা সাধারণত ভুল করলে তো স্বীকারই করে না, আর এ ভুল করে স্বীকার করছে, পাশাপাশি সেটা নিজের টাকা দিয়ে সারিয়ে দিতে চাচ্ছে। তো অনেক বিশ্বাস করে ফেলে ওকে। এবং অতিরিক্ত কিছু কাজও করে দিত ওনার। ওই যে চুলাতে কাঠ রেখে দিত। তারপরে লেখিকা যে রাস্তা দিয়ে আসতো, যেহেতু পাহাড়ি রাস্তা, যে একটা পাথর নড়বড়ে হয়ে যায়, আসতে সমস্যা হয় একটু, তখন জেরি কি করে, পাথরটা তুলে ওখানে আরো গর্ত খুঁড়ে পাথরটা খুব শক্ত করে বসিয়ে দেয়। তো এই অতিরিক্ত কাজগুলো ওনার করে দিত। যাই হোক, এক মোটামুটি তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক হয়ে যায়। তারপরে একটা সময় ওনার ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য যাওয়া লাগে, সপ্তাহে ছুটির দিনে। তো উনি এই কুকুরটা দেখাশোনার দায়িত্ব জেরিকে দেয়। তো জেরিকে দিলে এবং কুকুরের খাবারও দিয়ে দেয়। রবিবারে আসার কথা ছিল, রবিবার বিকালে আসবে, উনি আসতে পারে না, কারণ কুয়াশা খুব বেশি হওয়ার কারণে গাড়ি চালাতে সাহস পায়নি উনি। তো পরে সোমবারে আসে, সোমবারে দুপুরের দিকে আসে। তো জেরি আবার রবিবার সন্ধ্যায় এসে দেখে যে উনি আসেনি। তখন সোমবার সকালে ওর নাস্তার অর্ধেক এই কুকুরটার জন্য নিয়ে আসে।
তা সোমবার দুপুরের দিকে আসে, দুপুরে পর পরে জেরি আবার আসে, এসে দেখে যে উনি আসছে। তো তারপরে আবার দেখে গিয়ে আবার পরে আসে, সন্ধ্যার পরে আসে। তো এসে দরজা নক করে। তো বলে যে জেরি ভিতরে আসো। তো বলছে যে আমার বন্ধুরা বলছিল আপনি আমার খোঁজ করছিলেন। এটা মিথ্যা কথা জেরি বলেছিল। এবং লেখিকাও বলে যে হ্যাঁ, মনে মনে আমি আসলে তোমার খোঁজ করছিলাম। তো এরপরে আগুন জ্বালিয়ে দুইজনা দুই পাশে বসে সামনাসামনি, চুপচাপ থাকে, আগুন জ্বলছে। হঠাৎ করে জেরি বলতে শুরু করে, এই জায়গায় তোমাদের ন্যারেশন হয়, ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। আপনাকে দেখতে অনেকটা আমার মার মতো লাগে, বিশেষ করে অন্ধকার রাতে আগুনের পাশে। এই কথা শোনার পরে লেখিকার মাথা খারাপ হয়ে যায় যে এটা কি করে হয়। তার এতিমখানায় কারা থাকে? যাদের বাবা মা দুটোই মারা গেছে, এতিমেরা থাকে। তাহলে এর মা বেঁচে আছে আর এই এতিমখানায় থাকে, তার মানে কি? তুমি বলে যে তোমার মা বেঁচে আছে। তো বলে যে হ্যাঁ, আমার মা তো বেঁচে আছে। আমার মা ম্যানভিলে বাস করে, যখনই ছুটি পায় তখনই আমার সঙ্গে দেখা করতে আসে। তো বলে যে, লেখিকা বলে যে এটা কি করে সম্ভব যে কোনো মহিলা কি কখনো তার নিজের গর্ভের সন্তানকে এতিমখানায় রাখতে পারে? এটা সহ্য করেন উনি কি করে? বলছে যে আমি ধরে নিলাম এতিমখানায় খাবার দাবার অনেক ভালো, এখানকার পরিবেশ অনেক ভালো, বাচ্চারা আহ সবাই স্বাস্থ্যবান, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু একজন যে মা, তো শরীর শরীর যেমন তাড়াতাড়ি ক্ষুধার্ত হয়, শরীরের মতো মনও তো ক্ষুধার্ত হয় তাড়াতাড়ি। তো এরপরে উনি বলে যে কোন রক্ত মাংস দিয়ে তৈরি ওর মা যে নিজের সন্তানকে দূরে রাখে। তো যাই হোক, বেশ ভালো মনে মনে রাগ হয় জেরির মার উপরে। এরপরে জেরির মাকে নিয়ে আর কখনো কথা বলেনি। কথা না বলে মানে এই প্রসঙ্গটা আর তুলেনি। ওই জেরির মার প্রতি একটা রাগ থেকে উনি আর ওই প্রসঙ্গটাই তুলেনি। তো পরবর্তীতে ওনার ওই যে কুকুরটা দেখাশোনা করার জন্য জেরিকে উনি $1 দেয়। উনি বলে যে আপনি যে $1 আমাকে দিয়েছেন, এই $1 দিয়ে আমি আমার মার জন্য সাদা হাত মোজা কিনতে চাই। আমি কি $1 পাবো? যে লেখিকা একটু অন্যমনস্ক হয়েই বলে যে হ্যাঁ, পাবে হয়তো। তো বলতেছে আমার মা সাদা হাত মোজা অনেক পছন্দ করেন। তো তারপরে জেরি বলে যে আমার মা আমাকে কুকুর ছানা দিতে চেয়েছিল, কিন্তু এতিমখানা কর্তৃপক্ষ কুকুর ছানা রাখার অনুমতি দেয় না, যে কারণে আমি ছানা আমার মার কাছ থেকে আমি নিতে পারিনি। তারপরে আমার মা আমাকে স্কেটস দিয়েছিল। আবার এর আগে বলে যে আপনার মনে আছে যে গত রবিবারে যে স্যুটটা আমি পরেছিলাম, এটি আমার মা দিয়েছিল আমাকে গত বড়দিনের আগের বড়দিনে। তো আমাকে স্কেটস দিয়েছিল, এই স্কেটসটা আমি আমার এতিমখানা অন্যান্য ছেলেদেরও দেই, ওরাও স্কেটিং করে। তো লেখিকা ধরেই নেয় যে তার মা আছে। তারপরে আহ তারপরে তোমার হচ্ছে যে চলে ওদের স্বাভাবিকভাবেই আহ কথাবার্তা চলে, কাজ যেভাবে চলা চলে। হঠাৎ একদিন উনি বলে যে জেরি, আগামীকাল আমি চলে যাচ্ছি, আমি তোমার অভাব বোধ করবো, পেটে তোমার অভাব বোধ করবে, কারণ ওনার এখানকার কাজ শেষ, উনি চলে যাচ্ছেন। তো জেরি কিছু না বলে চলে যায়। যাওয়ার পরে এতিমখানায় পরের দিন উনি আশা করেছিল যে জেরি আসবে, তো আসে না। তো এতিমখানার যেহেতু বাসা ওটা ছিল, চাবি নিয়ে তারপরে বাসা ভাড়ার টাকা নিয়ে উনি গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করেন এবং ম্যানেজারকে বলে যে ওই ওনার ভাড়া এবং চাবি দিয়ে বলে যে আপনি কি একটু জেরিকে ডেকে দিবেন, আমি ওর সঙ্গে একটু কথা বলতে চাই। তো বলে যে জেরি, ও তো নাই, একটা ছেলে বলেছে ও পাহাড়ের দিকে চলে গেছে, যা সাধারণত ও করে না। তো তখন লেখিকা, উনিও অনেকটাই আশ্বস্ত হলো, একটু মুক্তি পেল, কারণ ওর কাছ থেকে বিদায় নিয়ে যাওয়াটা ওনার জন্য কঠিন হবে।
কারণ ছোট বাচ্চা তো মা ছেলের মতো অনেকটা সম্পর্ক হয়ে গেছে। হুম, তো যে কারণে লেখিকা খুব কষ্ট পাচ্ছে। কারণ হুম, লেখিকার সঙ্গে কথা বলার জন্য ওই কুকুরটা এবং জেরি দুইজন অপেক্ষা করতো, লেখিকা লেখা শেষ হলে তারপরে ওদের সঙ্গে গল্প করতো, হুম, এগুলো। তো যে কারণে জেরির প্রতি ওনার বেশ ভালো একটা মায়া জন্মে যায়। তো সামনাসামনি ওকে ছেড়ে আহ বিদায় নিয়ে চলে যাওয়াটা খুব কষ্টকর হতো ওনার জন্য। হুম, হুম, তো তখন ওই ম্যানেজারকে বলে যে ঠিক আছে, আমি তো চলে যাচ্ছি। তো আমি কিছু উপহার কিনতে পারতাম জেরির জন্য, যেমন আমি স্কেটস কিনতে পারতাম। কিন্তু যেহেতু ওর মা ওকে স্কেটস দিয়েছে, তো আমি আর স্কেটস কিনলাম না। আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, ওর জন্মদিনে এবং বড়দিনে কিছু উপহার ওকে কিনে দিবেন। তো এতিমখানার যে ম্যানেজার, এক মহিলা, ওই ম্যানেজার বলে, চোখ পিট পিট করে এবং বলে যে এখানে তো কোনো স্কেটস ব্যবহার হয় না। হুম, এখন লেখিকা কনফিউজড হয়ে যায়। কনফিউজড মানে তার তো, সে তো জেরি বলছে, জেরি কথা সম্পূর্ণ সত্য হিসেবে উনি মেনে নিছে। হুম, জেরি বলছে এখানে স্কেটস ব্যবহার হয়, ও আর বন্ধুদেরকে সেগুলো দেয়, এত সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে, লেখিকাও ধরে নিছে স্কেটস আছে। হুম, আর ম্যানেজার তো আসল ঘটনা জানে। হুম, তো লেখিকাই অনেকটা বিরক্ত বোধ করছে ম্যানেজারের কথাবার্তায়। তো পরে ম্যানেজার বলে যে আমি আসলে আপনার কথা বুঝতে পারছি না, যে শি হ্যাজ নো মাদার, যে ওই শেষের ডায়লগটা এভাবে দেয়, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, হি হ্যাজ নো মাদার, হি হ্যাজ নো স্কেটস, যে ওর কোনো মা নাই, ওর কোনো স্কেটস নাই। হুম, তাহলে কথা হলো, জেরি কথাগুলো মিথ্যা কেন বলেছিল? হুম, জেরির এ কথাগুলো মিথ্যে নয়। একটা কম বয়সী শিশুর বাবা মার ভালোবাসা পাবার অধিকার আছে, যেহেতু বাবা মা নাই, এই জন্য লেখিকার কাছ থেকে মাতৃসুলভ স্নেহ পাওয়ার জন্য, মানে অসৎ কোনো উদ্দেশ্যে নয়, হুম, সৎ উদ্দেশ্যেই মাতৃস্নেহ পাওয়ার জন্য সে এই মিথ্যে কথাগুলো বানিয়ে বলে, হুম, হুম, যেটাকে সমালোচকরা মিথ্যা হিসাবে মেনে নিতে ইচ্ছুক না, যে জেরি যেটা বলেছিল সেটা মিথ্যা নয়। বুঝছো? হ্যাঁ, যেহেতু বুঝতে মিথ্যা তো তখনই হবে যখন উদ্দেশ্যটা খারাপ থাকবে। তো যেহেতু ওর উদ্দেশ্যটা ভালো ছিল, এই হ্যাঁ, জন্য ওর মিথ্যাটাকে মিথ্যা হিসেবে তারা কনসিডার করছেন না। হ্যাঁ, 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 বুঝতে ঠিক আছে? এই হুম, হচ্ছে গল্পটাই। এই গল্পের উপরে অনেকগুলো তোমাদের হয়, ন্যারেশন হয়। আমার টেক্সচুয়াল ন্যারেশনের শিটও করা আছে। তো এগুলো তোমাদের দিয়ে দিব, সমস্যা নেই। বুঝতে ঠিক আছে? তো এই গল্পটা আগামী কবে পড়া তোমাদের? রবিবারে? আহ ওই পাইছে। হ্যাঁ, তাহলে রবিবার, আগামী রবিবারে তোমাদের এই গল্পটা, রবিবার কয়টা থেকে শুরু করতে পারবা? 10টা থেকে পারবা? 10:30 বা 10টা হলেই হবে। 10টা থেকে তাহলে শুরু করো। সেই ক্ষেত্রে যেটা হুম, হবে হুম, যে চেষ্টা করব একদিনে শেষ করতে যদি সম্ভব হয়। কারণ এর আবার প্রত্যেকটা লাইনে গ্রামার, তোমাদের ইন্টারমিডিয়েটে যতগুলো বই পড়েছো তোমরা, হুম, যতগুলো গল্প পড়েছো ফার্স্ট পেপারের, হুম, সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট, সবচাইতে বেশিবার বোর্ড কোশ্চেন হওয়া একটা গল্প, যে এখান থেকে তোমার সেকেন্ড পেপারে পাংচুয়েশন গত বছরই হলো, পাংচুয়েশন হয়, রাইট ফর্ম অফ ভার্ব হয়, প্রেপোজিশন হয়, এখান থেকে ন্যারেশন হয়, এখান থেকে ট্রান্সফরমেশন হয়। বুঝছো? হুম, তো হুম, সকল দিক থেকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে, অ্যাডমিশন মিলিয়ে, সব মিলিয়ে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা গল্প। আচ্ছা, তো সবগুলো লাইনে ব্যাখ্যা করে 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 সুন্দরভাবে এটা পড়তে হবে। এই। বুঝতে তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই তাহলে থাক। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা।